4 মাস হলো পিরিয়ড হয় না। শাশুড়ি মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি কথাটা ওনাকে শেয়ার করব। উনি আমাকে দেখে বললেন, কাজবাজ কিছু নেই নাকি, এখানে কেন? আমি ভেতরে প্রবেশ করে শাশুড়ি মাকে বললাম, মা আমার নিয়মিত পিরিয়ড হচ্ছে না, আমার মনে হয় ডাক্তার দেখাতে হবে। মুহূর্তে শাশুড়ি মা বলল, কি তুমি তো গর্ভবতী? কিছু চিন্তা করে বললেন, ডাক্তার দেখাতে হবে না, কিন্তু এই বাচ্চা নষ্ট করতে হবে তোমাকে। আমি ভয় পেয়ে গেলাম। আশ্চর্য মা, বাচ্চা নষ্ট করব কেন? প্রত্যেকটি মেয়ের একটি স্বপ্ন, তার কোলজুড়ে সন্তান আসবে। আমি গর্ভবতী হলে আমার জীবনের সব থেকে খুশির দিন। আপনাদের তো খুশি হবার কথা, অথচ আপনি কি বলছেন? এত যে বাচ্চা কাচ্চা করছিস, তোর বাবা মা কি এখন পর্যন্ত যৌতুকের টাকা দিয়েছে? আর তুই এদিকে বাচ্চা নিয়ে ফেলেছিস। ভালো কথা, আমার ছেলে তো তোকে ছুঁয়েও দেখে না, তাহলে তুই পোয়াতি হলি কি করে? নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সাথে এই কাজ করেছিস। পেটের মধ্যে পাপ নিয়ে এখন আবার নাটক সাজিয়ে বলছিস 4 মাস ধরে পিরিয়ড হয় না। মা সত্যি আমি জানি না, এভাবে বলবেন না। এই আমার পেটে যদি সন্তান এসে থাকে, তাহলে সেটা অবশ্যই আপনার ছেলে। এত কথা জানতে চাইনি আমি। যদি বাচ্চা নিতে চাস, যৌতুকের টাকা নিয়ে আয়, অন্যথায় বাচ্চা নিয়েও হবে না কোনোভাবেই। তবে তার আগেই বাচ্চা তোর কিনা সেটা আমার ছেলের সাথে যাচাই করে নিতে হবে। আমার মা বাবা অবশ্যই টাকা দিবে, আপনি চিন্তা করবেন না বলে রুম থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি ও স্বামী আমার রুমে আসলেন। আমার স্বামী বললেন, এই সন্তান আমার হতে পারে না, অসম্ভব। আমি অন্তত গত 6 মাস ধরে তোকে ছুঁয়েও দেখিনি, তোর কাছেও যাইনি, এমনকি তোকে আমার রুমে ঢুকতে পর্যন্ত নিষেধ করে দিয়েছি। আর তুই এখন এই সন্তান আমার বলে দাবি করছিস? তখন আমি বললাম, আর কেউ না জানুক, অন্তত আপনি তো জানেন এই সন্তান আপনারই হবে। আপনি অন্তত দয়া করে সবাইকে বুঝিয়ে বলুন। আমার শাশুড়ি মা বললেন, জোর করে অন্য কারো পাপ আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চেষ্টা করবি না। বলে দিলাম, আমরা যখন ঘরে ছিলাম না, এমন কোন সময় কোনো পরপুরুষের সাথে তুই এসব করেছিস। কথাটি শুনে আমি কিছু বলতে যাব, তার আগেই আমার স্বামী আমার পেটে সজোরে একটা লাথি মারে, যার ফলে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরলে দেখতে পাই আমাদের গ্রামের ছোট্ট একটি হসপিটালে। আমি নার্সকে জিজ্ঞাসা করতে যাব, এমন মুহূর্তে নার্স বলে উঠল, আপনি দয়া করে উঠবেন না, আপনার শরীর বর্তমান খুব অসুস্থ, কারণ একটু আগে আপনার পেটের মৃত সন্তানটি বের করা হয়েছে। কথাটি শোনা মাত্রই দু চোখে জল চলে আসলো। যে এতদিন আমার সাথে ছিল, তার উপস্থিতি আমি এতদিন বুঝতেই পারলাম না। কেমন মা আমি? আর তাকে পৃথিবীতে আনা তো অনেক দূরের কথা, এক নজর চোখেই দেখতে পারলাম না। এতটুকু সুখ আমার কপালে ছিল না। বুঝলাম হাসিব আমার পেটে লাথি মারার কারণে এমনটি হয়েছে। আহারে, মানুষ কতই না টাকার পাগল, সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তানকেও লাথি মেরে নষ্ট করে। কিন্তু এই সন্তানটি হাসিবের। সেদিন রাতে আমার স্বামী যখন অত্যন্ত মাতাল অবস্থায় ঘরে ফিরলেন, গভীর রাতে শুধু আমি জেগেছিলাম। তাই কলিং বেলের শব্দে আমি গিয়ে দরজা খুললাম। ঘরে ঢুকেই তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। ওনার মুখের প্রচন্ড মদের গন্ধ আমি সহ্য করতে পারছিলাম না। তবু নিজের স্বামীকে কোনো রকমে ধরে বিছানা পর্যন্ত নিয়ে গেলাম। বিছানাতে কোনো রকমে বসিয়ে তার শার্ট খুলতে যাব, এমন সময় তিনি আমার গালে সজোরে চড় বসিয়ে দিলেন। তারপর আমার চুলের মুঠি ধরে বললেন, তোর জন্য আমার কত কথা শুনতে হয় জানিস? তোর জন্য আমি আমার মায়ের কাছে দিনরাত কথা শুনতে বাধ্য হই। আমার মা আমাকে বলে কাপুরুষ, আমার নাকি পুরুষত্ব নেই, তাই আমি তোকে দিয়ে তোর বাসা থেকে এখন পর্যন্ত টাকাগুলো আনাতে পারলাম না। তুই বল, আমি কি পুরুষ না? আমি বললাম, শান্ত হন, আপনি এখন ঠিক নেই, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। তিনি আমাকে আর একটা চড় দিয়ে বললেন, তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল, আমার কি পুরুষত্ব নেই? আমি কি তোর চোখে কাপুরুষ? আমি তোমার অবস্থা দেখে কি বলবো বুঝতে পারছি না। তিনি আমার চুল ধরে জোরে টান দিয়ে বুকের কাছে নিলেন। আমি চুলে খুব ব্যথা পেলাম, তবে আমার বুকের আঁচলটা পড়ে গেল। এসব ভাবতে ভাবতেই আমার মা ছুটে এলেন। তোর জ্ঞান ফিরেছে মা? তোর বাবা তোর জন্য টেনশন করতে করতে পাগল হয়ে গেছে। আমি অনেকটা অভিমান নিয়ে বললাম, এতটা যদি আমাকে ভালোবাসো তোমরা, তাহলে এতদিন কেন যৌতুকের টাকাগুলো তোমরা পাঠিয়ে দাওনি? তাহলে হয়তো আজ আমার সন্তানকে এভাবে হারাতে হতো না। মা মাথা নিচু করে বললেন, তুই তোর বাবার অবস্থা জানিস, তোকে বিয়ে দেওয়ার সময় যে ধার করেছিল সেগুলো এখনো পরিশোধ করে যাচ্ছে তোর বাবা। আজকে না হোক কাল টাকাগুলো ঠিকই পাঠিয়ে দেবে। আমি মুখটা ঘুরিয়ে নিলাম। আমার মা হয়তো কিছুটা কাঁদলেন, আমিও জানি তাদের অবস্থা, কিন্তু এই মুহূর্তে আমার সন্তান হারানোর বেদনা থেকে আর কোনো কিছু আমার কাছে বড় মনে হচ্ছে না। নার্স বললেন, ওনার সাথে আর কথা বলবেন না, এখন ওনাকে একটু একা থাকতে দিন, রেস্ট করতে দিন। নার্সের কথায় মা বেরিয়ে গেলেন। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আবার সেই দিনগুলোর কথা, যখন আমার গল্পটা শুরু হয়। বিয়ের পরদিন রান্নাঘরের সামনে আমার শাশুড়ি মা আমাকে পতাটকে দাঁড়ালেন। সংসারের প্রথম দিন হিসাবে ওনাকে আমি সালাম করলাম। এতটা খুশি হলেন বলে মনে হলো না। তারপর বললেন, এসব তো ঠিক আছে, বিয়ের আগে আমি সব বলে দিয়েছিলাম, টাকা পয়সা লেনদেন সবকিছু ক্লিয়ার হতে হবে, কিন্তু তোমার বাবা কথা রাখেনি। আমিও মনে করলাম গত রাতের কথা। বিয়ের ভরা আসরে আমার শাশুড়ি মা যখন ছেলের হাত ধরে দরজা খুলে বের হয়ে যাচ্ছিলেন বিয়ে দিবেন না বলে, তখন আমার বাবা করজোরে মিনতি করতে লাগলেন। আমি অন্য একটা ঘরের দরজায় দাঁড়িয়ে দূর থেকে সব কথা শুনছি। বাবা বললেন, একটু দয়া করুন বেআইন সাহেবা, এভাবে বিয়ের আসর থেকে চলে যাবেন না, আমাদের মান সম্মান থাকবে না। যেতে তো আপনারাই বাধ্য করছেন, গরিব সেটা জানতাম, কিন্তু ছোট লোক সেটা এখন জানলাম। আপনার সাথে আমার আগে কথা ছিল আপনি সব টাকা বিয়ের আগে ক্লিয়ার করবেন, এখন আপনি বলছেন কিছুদিন পরে দেবেন। বিশ্বাস করুন আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ম্যানেজ করতে পারিনি। বাকি 2 লক্ষ টাকা আমি আপনাকে কিছুদিনের মধ্যে দিয়ে দেব। আমার মা আমার শাশুড়ির হাত ধরে বললেন, একটু বোঝার চেষ্টা করুন, এখানে আমাদের মান সম্মানের সাথে আপনাদের মান সম্মানও জড়িত, তাই না? এভাবে যদি চলে যান তাহলে আপনাদের সমাজে মান সম্মানের ক্ষতি হবে, দয়া করুন একটু সময় দিন। আমার স্বামী তখন আমার শাশুড়ি মায়ের কানে কানে কি যেন বললেন। হয়তো তারা মা ছেলে মিলে চিন্তা করেছিলেন এখন বিয়েটা না করে গেলে তাদেরও মান সম্মান নষ্ট হবে কিছুটা, তার থেকে বরং যা টাকা পাচ্ছে তাই নিয়ে এখন বিয়ে করে চলে যাওয়াটাই ভালো হবে। বিয়ের পর
এরপরে টাকা না পেলে ডিভোর্স তো দেওয়াই যায়। আমার শাশুড়ি মা আমার স্বামীর কথাগুলো শোনার পর কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, আপনি আমাকে বলুন আপনার কতদিন সময় লাগবে, তাহলে আমি চিন্তা করে দেখব। আমার বাবা মা কিছুটা আশার আলো দেখতে পেলেন। বাবা বললেন, আমাকে শুধু 2 মাস সময় দিন, আমি আপনার টাকা সব দিয়ে দেব। আমার স্বামী দেখলাম মায়ের হাত চেপে ধরল। সেদিনকার মতো তারা বিয়েতে রাজি হলেন। ভাবনার ছেদ পড়ল। আমার শাশুড়ি মা যখন আমার হাত ধরে ঝাঁপিয়ে বললেন, কোন ভাবনায় ডুবে গেলে? তোমার বাবা যদি আবারও কথার খেলাপ করে তাহলে তোমার কি অবস্থা হবে সেটা এখন থেকে তোমার জেনে রাখা উচিত। পরে কিন্তু আমাদের সাথে কোনো হানাই বানাই চলবে না। যতদিন তোমার বাবা টাকা পয়সা দিতে পারবে না ততদিন তুমি বাড়ির বউয়ের সম্মান পাবে না, আর রান্না করার সময় কাজ তোমাকেই করতে হবে, এটা মাথায় রাখবে। আমি আজ সকালে কাজের লোক তাড়িয়ে দিয়েছি। কথাটা বলে তিনি তার ছেলেকে ডাকলেন। আমার স্বামী ঘুম থেকে উঠে এসে দাঁড়াতে তিনি বললেন, তোর কথা আমি রেখেছি, এখন তুই আমার কথা রাখবি। বিয়ে করেছিস পুরুষ মানুষ, তাই কাল রাতে কিচ্ছু বলিনি, কিন্তু এখন থেকে এই মেয়েকে তুই আর খুঁজেও দেখবি না। আমাকে কথা দে, যতদিন ওর বাপ টাকা পয়সা দেবে না ততদিন। আমার স্বামী তার মাকে বাধ্য ছেলের মতো কথা দিয়ে চলে গেল। আমি ভাবলাম সবার শ্বশুরবাড়ি হয়তো এমনই হয়, কিছুদিনের মধ্যে আমার বাবা হয়তো টাকাগুলো সব দিয়ে দেবে। কিন্তু বিয়ের 7 মাস পেরিয়ে গেলেও বাবা যখন টাকা পাঠাতে পারছিলেন না তখন শুরু হলো আমার শাশুড়ির অত্যাচার। দিন রাত বিভিন্ন ওসিলায় তিনি আমার চুলের মুঠি ধরে আমাকে মারতেন। কখনো কখনো আমার স্বামীর চোখে পড়লে আমি মার খেতে খেতে অসহায় নয়নে ওনার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু তিনি কখনোই কোনো প্রতিবাদ করতেন না। আজ আমার সন্তান হারিয়েছি শুধুমাত্র যৌতুকের টাকার জন্য। এটাই কি তবে আমার কপালে ছিল? এসব ভাবতে ভাবতে অসুস্থ শরীরে আমি ভেজা চোখ নিয়ে ঘুমিয়ে গেলাম। 1 মাস কেটে গেল। আমার শ্বশুরবাড়ি কেউ আমার খোঁজ খবর নেয়নি। আমার মা আজ আমাকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন। আমরা অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমাদের কেউ বসতে পর্যন্ত বলল না। অনেকক্ষণ পর আমার শাশুড়ি এসে বললেন, এই মেয়েটাকে নিয়ে আবার এখানে কেন এসেছেন? আমার মা তখন 2 লক্ষ টাকা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে বললেন, ওর বাবা লজ্জায় আপনার সামনে আসতে পারছেন না, তাই আমাকে দিয়ে টাকাগুলো পাঠিয়েছেন। আমাদের ভিটেটা উনি বন্ধক দিয়েছেন। আমার শাশুড়ি মা টাকাগুলো দেখে